হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি থার্ড সেমিস্টার সেক পেপারের আরও একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে। তোমরা জানো যে আমি অলরেডি থার্ড সেমিস্টার সেক পেপার কোস্টাল ম্যানেজমেন্টের উপর অনেকগুলো ভিডিও করে ফেলেছি, যেগুলো এই টপিক রিলেটেড, এবং প্রায় 3খানা ভিডিও করা হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত আমার সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই একবার দেখে নিও, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তো আজ যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, আমরা পড়ছিলাম হচ্ছে কোস্টাল মরফোডায়নামিক্সের বিভিন্ন প্রসেস নিয়ে, বিভিন্ন ইনফ্লুয়েন্স নিয়ে। তো আজ সেই কোস্টাল মরফোডায়নামিকেরই আর একটা ইম্পর্টেন্ট পার্ট, নাম্বার 5th পার্টে চলে এসেছি আমরা। সেটাই কি রয়েছে? সেটা রয়েছে টাইডস। তোমরা সবাই টাইডস অর্থাৎ জোয়ার ভাটা সম্পর্কে একটা কমন কনসেপ্ট তোমাদের সবারই আছে। তোমরা অবভিয়াসলি জিওগ্রাফি অনার্সের স্টুডেন্ট, তো তোমাদের এই বিষয়ে নতুন করে বলার সেভাবে কিছু নেই, কিন্তু কিছু বেসিক জিনিস আছে যেগুলো না বললে তোমরা এর সাথে মরফোলজি কিভাবে জড়িত রয়েছে কোস্টাল এরিয়ায় সেটা তোমরা বুঝতে পারবে না। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। চলো দেখা যাক আজকে কি বলছে। দেখো, ফার্স্টেই তোমরা জানো, যেটা খুব কমন একটা জিনিস, হোয়াট ইজ টাইড বা টাইড কি কারণে টাইড হয়, এগুলো খুব বেসিক জিনিস। তাও আমি তোমাদের আরেকবার করে রান থ্রু করে দিচ্ছি। দেখো, হোয়াট ইজ টাইড? টাইড ইন দ্য সি রেজাল্ট ফ্রম দ্য গ্র্যাভিটেশনাল পুল অফ দ্য মুন অ্যান্ড দ্য সান অ্যান্ড দ্য প্ল্যানেটস অ্যান্ড ফ্রম লোকাল মেট্রোলজিক্যাল ডিস্টারবেন্স। কেন হয় জোয়ার ভাটা? ঠিক আছে, আমরা জানি যে জোয়ার ভাটা হচ্ছে জলস্ফীতি বা জলের কমে যাওয়ার একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে পরিবর্তন হয় তাকেই আমরা বলে থাকি। তো কেন হয় জোয়ার বা কেনই বা হয় ভাটা? কি কারণে এই ঘটনাটা ঘটে? তার পেছনে মূল কারণ হচ্ছে দুটো ইনফ্লুয়েন্স। নাম্বার 1 হচ্ছে মুন, নাম্বার 2 হচ্ছে সান। মানে চাঁদ এবং সূর্যের আকর্ষণের ফলে ভূপৃষ্ঠের ওপরে থাকা জলপৃষ্ঠ ফুলে ওঠে। আবার কখনো কখনো এদেরই বিকর্ষণ বা আকর্ষণ কম থাকার জন্য জলস্তর নিচে নেমে যায়। এই দুটো হচ্ছে মেন ফ্যাক্টর। এই দুটো ছাড়াও আরও দুটো ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে আর্থের নিজস্ব যে গ্র্যাভিটেশনাল পুল, মানে পৃথিবীর নিজস্ব যে মাধ্যাকর্ষণ শক্তি, সেটা। আর একটা কে কাজ করে, সেটা হচ্ছে কোরিওলিস ফোর্স। হ্যাঁ, ঠিকই শুনছো, কোরিওলিস ফোর্স, যেটা বায়ুকে দিক পরিবর্তন করতে সাহায্য করে। সেই কোরিওলিস ফোর্সে কিন্তু আবার কোনো না কোনোভাবে এই জোয়ার ভাটা বা টাইডাল প্রসেসের সাথেও জড়িত। কিভাবে জড়িত? খুব সহজভাবে যদি বলি তাহলে বলবো যে যখন টাইড হয় বা যখন জলস্ফীতি দেখা যায় তখন কি হয়? স্বাভাবিকভাবে ভূপৃষ্ঠ মানে জলপৃষ্ঠটা ফুলে ওঠে। তো এখানে কোরিওলিস বল কি করছে? যেমন বায়ু প্রবাহিত হয় তেমন আমাদের ভূপৃষ্ঠের ওপরে যে জলতলগুলো রয়েছে, স্পেশালি কোনো মহাসাগর এলাকাকে তুমি যদি ভাবো, তার তো একটা লেভেল আছে, ঠিক? এবার আমরা জানি বায়ু যেরকম প্রবাহিত হয় তার যেমন বিভিন্ন রকমের সোর্স রয়েছে, বিভিন্ন রকমের পজিশন রয়েছে, বিভিন্ন দিকে প্রবাহিত হওয়ার দিক রয়েছে। ঠিক সেরকম মহাসাগর ও সাগরের মধ্যে কিছু ইন্ডিভিজুয়াল সোর্স বা কারেন্ট তৈরি হয় যারা প্রবাহিত হয়। এই প্রবাহ প্রসেস চলাকালীন কিন্তু সেই একইভাবে মাধ্যাকর্ষণজনিত কারণ এবং পৃথিবীর নিজস্ব অক্ষের ওপর ঘূর্ণনের ফলে একটা বিকর্ষণ বল তৈরি হয়, যা কোরিওলিস বল নামে পরিচিত, যেটা জলের ওপরেও সেমভাবে কাজ করে। জলের ওপর যখন সেটা কাজ করে তখন সেটা কিসে ইনফ্লুয়েন্স যোগায়? না, টাইডাল ইনফ্লুয়েন্স যোগায়, মানে জোয়ার হতে সাহায্য করে। আশা করি বোঝাতে পেরেছি। তো এগুলো হচ্ছে ইনফ্লুয়েন্সার অফ টাইডাল। এবার হচ্ছে টাইডালের প্রসেসটা কি, এটা কিভাবে জলস্ফীতি ঘটায় এবং সেই জলস্ফীতি কিভাবে আমাদের কোস্টাল মরফোডায়নামিক্সের সঙ্গে যুক্ত রয়েছে। দু ধরনের জোয়ার ভাটা হয়। মেনলি জোয়ার দিয়ে যদি আমরা বলি, ভাটাটা ইজ নট সো মাচ ইম্পর্টেন্ট ফ্রম হেয়ার। সো যদি আমরা বলি জোয়ারটা ক ধরনের হয়, জোয়ারটা হয় দু ধরনের। কি কি? নাম্বার 1 হচ্ছে নিপ টাইডাল, নাম্বার 2 হচ্ছে স্প্রিং টাইডাল। এগুলো তোমরা পড়েছো। একটা হচ্ছে ভরা জোয়ার, একটা হচ্ছে মরা জোয়ার, মানে যেটা একটা হয় ভরা কোটালের সময়, একটা হয় মরা কোটালের সময়, একটা হয় কৃষ্ণা চতুর্দশী, একটা হয় শুক্লা চতুর্দশী। এগুলো তোমাদের খুব কমন একটা কনসেপ্ট, পূর্ণিমা, অমাবস্যা, হ্যান ত্যান রয়েছে। এগুলো তোমরা ছোটোবেলা থেকে পড়ছো। আমি ইন ডিটেলস বলছি না, শুধু যেটা বোঝানোর দরকার সেটা বলছি, ভালো করে দেখো।
ফার্স্ট অফ অল তোমাদের একটা জিনিস বলে দিই, তোমরা হয়তো অনেকেই জানো যেটা পূর্ণ জোয়ার হয় বা যেটাতে জলস্ফীতি সর্বাধিক হয় সেটার কিন্তু গ্যাপিং হয় প্রায় একদিন, মানে 24 ঘন্টা 50 মিনিট, ঠিক আছে। এটাকে বলা হয় ভরা জোয়ার, যেটাকে আমরা হাইয়েস্ট পিক হাইট হিসাবে জলের ধরে থাকি। যদি আমি কলকাতার কথাই ভাবি, কলকাতায় গঙ্গায় জোয়ার হচ্ছে, রাইট, মানে ভাগীরথী হুগলি নদীর ওপর জোয়ার হচ্ছে এবং সেই জোয়ারে একটা নির্দিষ্ট হাইট হয়, সেই জলটা ওটার হাইয়েস্ট একটা হাইট হয়। সেই হাইয়েস্ট হাইটটা যে সময় ঘটছে তার পরবর্তী সেই হাইয়েস্ট হাইটটা হবে কিন্তু 24 ঘন্টা 50 মিনিট পর, যাকে আমরা ভরা কোটাল বলে থাকি। অর্থাৎ একটা জোয়ার ঘটে যাওয়ার প্রায় একদিন পর আবার পুনরায় সেই সম্পূর্ণ জোয়ারটা ফিরে আসে। আর একটা জোয়ার হয় যেটা 12 ঘন্টা 25 মিনিট অন্তর, মানে হাফ টাইমের মধ্যে হয়, সেটাতেও কিন্তু জলস্ফীতি ঘটে, কিন্তু তার হাইটটা অনেক কম থাকে, মানে পূর্ণ ভরা কোটালে যে পরিমাণ জল ওঠে সেই কোটালে কিন্তু অতটা জল ওঠে না। কেন হয় এই ঘটনাটা এবং তার সাথে কিভাবে কোস্টাল মরফোডায়নামিক্স জড়িত, এবার সেটা দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের আমি আগেই বলেছি দু ধরনের টাইড হয়, একটা হচ্ছে স্প্রিং টাইড আর একটা হচ্ছে নিপ টাইড। হোয়াট ইজ দিস প্রসেস? কেন এই দুটো এরকম আলাদা নাম, কেনই বা এই দুটো ঘটে থাকে? খুব কমন একটা জিনিস, তোমরা ছোটোবেলা থেকে পড়ছো, আমি আবারও বোঝাচ্ছি। দেখো, দু রকমের পজিশন হয়, একটা হচ্ছে ফুল মুন যেটা আমরা জানি বা যেটাকে আমরা বলে থাকি নিউ মুন বা ফুল মুন যেটা তোমরা বলে থাকো, সেটা একটা ঘটনা যার ফলে সব সময় স্প্রিং টাইড হয়। তার মানে ফুল মুন আর নিউ মুন এই দুটোর টাইমিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু জড়িত রয়েছে স্প্রিং টাইড। অন্যদিকে যখন আমাদের চাঁদ, সূর্য এবং পৃথিবী একই অক্ষে থাকে না, অর্থাৎ যে সময় কি ঘটে, যে সময় নর্মালি চাঁদ ঘোরাঘুরি করে, আমরা কি জানি, দেখো খুব ভালো করে এই জায়গাটা বোঝো। একটা হচ্ছে ফুল মুন মানে কি পূর্ণিমা, নিউ মুন মানে হচ্ছে অমাবস্যা, ওকে। তো এই যে গ্যাপিংটা তোমরা ক্যালেন্ডার দেখলেই বুঝতে পারবে, একটা পূর্ণিমা থেকে আর একটা অমাবস্যার মধ্যে ডিফারেন্স কত দিনের থাকে? একটা পূর্ণিমা থেকে একটা অমাবস্যার মধ্যে ডিফারেন্স থাকে হচ্ছে প্রায় 15 দিন। কেন হয়, কিভাবে হয়, এগুলো সব খুব কমন কনসেপ্টের উপর বেস করে দাঁড়িয়ে রয়েছে। দেখো, আমাদের চাঁদ যে রয়েছে, মানে পৃথিবীর যে উপগ্রহ রয়েছে চাঁদ, সে পৃথিবীকে পুরো কভার আপ করতে কত সময় নেয়? 27 দিন, প্রায় একটু বেশি নেয় 27 দিনের থেকে, ওটা আমরা অ্যাপ্রক্সিমেটলি 27 দিনই ধরি। এবার আমরা যদি 27কে ভাগ করে দিই, 27কে ভাগ করলে কি পাবো? মানে 27কে ভাগ করছি মানে ভালো করে বোঝো, ধরো এখানে চাঁদ আছে, ওকে, সূর্য, চাঁদ, পৃথিবী একই সরলরেখায় রয়েছে, মাঝে কে পড়ে গেছে? চাঁদ পড়ে গেছে। তো এই যে টাইমিংটা হবে, এখানে কি হবে? সূর্যের আলো চাঁদের এই পৃষ্ঠে পড়বে, এই পৃষ্ঠে অন্ধকার থাকবে, মানে পৃথিবীবাসী কি দেখছে? চাঁদ অন্ধকার, তখন হচ্ছে নিউ মুন অর্থাৎ অমাবস্যা। তারপরে কি হচ্ছে? সেই রোটেশনটা কমপ্লিট করে সে এদিকে আসছে, মানে পূর্ণিমা হচ্ছে, ফুল মুন হচ্ছে। কেন? কারণ এই সময় সূর্যের রিফ্লেকশনটা ডিরেক্ট চাঁদের ওপর এসে পড়ছে, যাতে পৃথিবীবাসী কি দেখতে পাচ্ছে? চাঁদটা সম্পূর্ণ গোল, যার জন্য তাকে ফুল মুন বলে। এবং এতে কি হচ্ছে? এইটা হচ্ছে ঠিক অর্ধেক অরবিট, মানে 180 ডিগ্রি রাউন্ডে ঘোরার পর চাঁদের। তার মানে কি? অর্ধেক দিন, 14 দিন। তার মানে কি? বুঝতে পারলে যে কেন আমরা 14 দিন ধরছি। 27কে যদি ভাগ করি 2 দিয়ে, তাহলে কি হয়? ইটস অলমোস্ট 13.5 দিন। তো 13.5 দিন তো হয় না, ওটা আমরা 14 দিন হিসাবে কনসেপ্টে ধরে নিই। ওই জন্য 1-2 দিনের ডিফারেন্স হয়, দেখতেই পাও তোমরা ক্যালেন্ডারে। তো কি হচ্ছে? একটা পূর্ণিমা থেকে একটা অমাবস্যা, আবার একটা অমাবস্যা থেকে পূর্ণিমা হতে 14 দিন সময় লাগছে। এই যে রোটেশনটা হচ্ছে, এই রোটেশনের মাঝে একবার হচ্ছে ফুল মুন, একবার হচ্ছে নিউ মুন। তো এইটার প্রসেসিং হচ্ছে 14 দিনের গ্যাপিংয়ে। তাহলে বুঝতে পারছো, একটা অমাবস্যা একটা পূর্ণিমার মধ্যে 14 দিনের গ্যাপিং রয়েছে। এবং এই 14 দিনের মাঝের যে দিনগুলো, সে সময়টা কি হয়? চাঁদ একটু একটু করে, যদি অমাবস্যা থেকে পূর্ণিমার দিকে হয় তাহলে চাঁদ একটু একটু করে বড় হতে শুরু করে, আর যদি পূর্ণিমা থেকে অমাবস্যার দিকে হয় তাহলে চাঁদ আস্তে আস্তে ছোট হয়। এই সময় কি হয়? এই সময় চাঁদ এই যে রোটেশনটা করছে, তাতে এখান থেকে এখানে যাচ্ছে, আবার এখান থেকে এখানে আসছে, ঠিক? তো এই সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চাঁদ যখন পৃথিবীর সাথে থাকছে,
তখন কিন্তু চাঁদের আকর্ষণ বল এবং সূর্যের আকর্ষণ বল পৃথিবীর ওপর একইভাবে মানে সমান এফেক্ট ফেলছে। এখানে যেমন একই দিকে চাঁদ সূর্য থাকাকালীন মানে অমাবস্যার সময়, নিউ মুনের সময় এই দিকে জলপৃষ্ঠ সবচেয়ে বেশি পরিমাণে স্ফীত হয়, সবচেয়ে বেশি পরিমাণে স্ফীত হয়, এই সময় ভরা কোটাল দেখা যায়, যার জন্য দেখবে অমাবস্যার সময় বেশিরভাগ সময় বান আসে নদীতে। দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, নেক্সট হচ্ছে ফুল মুন মানে অমাবস্যা, সেই সময় দেখো দুজনে দুদিক থেকে টানছে ইকুয়ালি। এবার চাঁদ আমাদের অনেক বেশি কাছে আছে, তাই তার প্রায় বলতে গেলে যদি সূর্যের থেকে তুলনা করি তাহলে 390 টাইমস দূরে রয়েছে সূর্য আমাদের পৃথিবী থেকে। তো সেক্ষেত্রে কি চাঁদ অনেক বেশি পাওয়ারফুল আমাদের পৃথিবীর ওপর, চাঁদের গ্র্যাভিটেশনাল পুল বেশি এবং এই সময়েও জোয়ার হচ্ছে। তাহলে এখানে দুটো জোয়ার আমরা দেখতে পেলাম, একটা হচ্ছে অমাবস্যায় যেটাতে একই দিকে চাঁদ সূর্য অবস্থান করায় বেশি পরিমাণে জলকে টানছে, সেখানে ভরা কোটাল দেখা যাচ্ছে। অন্যদিকে একটা হচ্ছে পূর্ণিমা, সেখানেও জোয়ার হচ্ছে, কিন্তু দুদিক থেকে দুজনে টানার ফলে জলের প্রেশারটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে এবং সেখানেও জোয়ার হলেও সেটা গৌণ জোয়ার হিসাবে অবস্থান করছে। ওকে, নেক্সট যেটা বলার সেটা হচ্ছে এটা কি হচ্ছে তোমাদের বললাম যে চাঁদ মানে পূর্ণিমা থেকে অমাবস্যার মাঝের যে টাইমিংটা, সেই সময় কি হয় চাঁদ একটা না একটা সময় কি হয় পৃথিবীর সাথে অরবিটে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসে, তখন একদিকে চাঁদ টানছে একদিকে সূর্য টানছে, এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টানছে, বিপরীত দিকে নয়। তার ফলে কি হচ্ছে জলের স্ফীতি তো ঘটছে কিন্তু সেরমভাবে স্ফীতি ঘটছে না, ফলে কি জোয়ারের পরিমাণটা খুব হালকা হচ্ছে, জলস্ফীতিটা খুব হালকা এবং সব জায়গায় সমানভাবে জলস্ফীতি দেখা যাচ্ছে। এটা হচ্ছে মরা কোটাল। তো এটাই হচ্ছে নিট টাইড। ওকে, এটা দুবার হয়, ওটা যেরকম দুবার এটাও সেরকম দুবারই লক্ষ্য করা যায়। তো কনসেপ্টটা কি হলো, এর থেকে কি বুঝলাম? জোয়ার হচ্ছে, ভাটা হচ্ছে, জোয়ারের দুরকম ধরন রয়েছে, ভাটারও দুরকম ধরন রয়েছে। জোয়ারটা পূর্ণিমা অমাবস্যায় বেশি হচ্ছে, অন্যান্য সময় যখন চাঁদ মুভ করছে তখন খুব নর্মাল হচ্ছে। তো এই সমস্ত কিছু কোথায় গিয়ে এফেক্ট করছে? বিচে গিয়ে এফেক্ট করছে। কেন? জল স্ফীতি হলে সেটাও বিচকে গিয়ে ধাক্কা মারছে, জলতল নেমে গেলে সেটাও বিচ থেকে নিচে নেমে আসছে। ঠিক, তো কি হচ্ছে অটোমেটিক্যালি কোস্টালের উপর এফেক্ট পড়ছে, কোস্টাল ডায়নামিক্স চেঞ্জ হচ্ছে। যখন পূর্ণিমা হচ্ছে, যখন প্রচুর পরিমাণে জলস্ফীতি হচ্ছে বা অমাবস্যা হচ্ছে, যখন স্প্রিং টাইড হচ্ছে, তখন কি হচ্ছে তখন সেই এলাকাতে জল বেড়ে যাচ্ছে। জল বেড়ে যাওয়ার ফলে কি আমরা জানি জলের মধ্যে অনেক সেডিমেন্ট থাকে, সেগুলো কি করছে সে নিয়ে যাচ্ছে, তার সাথে নিয়ে গিয়ে সেখানে ডিপোজিট করছে। জলটা তো ওখানে স্টেবল থাকছে কিছুক্ষণ সময়ের জন্য, তো সেখানে সেই পলি বা সেই যে নতুন মিনারেলসগুলো সে সেখানে ডিপোজিট করছে। তাহলে মরফোলজি কি আপলিফ্ট করবে, জায়গাটা উঁচু হবে। আবার সেমভাবে যখন ভাটা চলছে বা যখন জোয়ারের পরিমাণ কম হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে অটোমেটিক্যালি তখন সেই জায়গায় মানে কোস্টাল এরিয়াতে জায়গা থেকে কি হচ্ছে জল নিচের দিকে নেমে আসছে। ঠিক, যে পরিমাণ সেডিমেন্ট সে জমা করেছিল তার বেশ কিছুটা পোর্শন সে আবার নিজের সাথে নিয়ে চলে আসছে। ফলে কি হচ্ছে তখন যে ডিপোজিশনটা হচ্ছে সেটা ইরোশনাল পার্টে হচ্ছে, রাইট? তো একদিকে মরফোলজি যেমন গড়ছে আর একদিকে মরফোলজি সেরকমই ভেঙে যাচ্ছে। তো বুঝতে পারছো টাইড একটা ইম্পর্টেন্ট পার্ট। কেন? টাইড যেমন একদিকে মরফোলজিকে আপলিফ্ট করতে সাহায্য করছে, অন্যদিকে টাইডই আবার মরফোলজিকে ডাউন করতে সাহায্য করছে। তার মানে কি মরফোডাইনামিক চেঞ্জ যেটা ঘটছিল সেটা কি হচ্ছে আরও বেশি পরিমাণে ঘটছে। কার দ্বারা? আমরা ওয়েভসকে অবশ্যই ডিনাই করতে পারি না, আমরা স্ট্রমকে অবশ্যই ডিনাই করতে পারি না, আমরা সেডিমেন্টকে অবশ্যই ডিনাই করি, বাট তারপরেও খুব ইম্পর্ট্যান্ট একটা রোল কে প্লে করছে টাইড। টাইড যদি না হতো, যদি জোয়ার ভাটা খেলা না করতো সি বিচে, তাহলে ডিপোজিশন বা ইরোশনালটা তো একটা স্লিটেই হতো, তাহলে মরফোলজিটা পরিবর্তন কি করে হতো? মানে মরফোডাইনামিক চেঞ্জের জন্য এই জোয়ার ভাটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে তোমাদের যখন এটা কোশ্চেন হিসাবে দেবে হাউ টাইডস রিলেটেড টু কোস্টাল মরফোডাইনামিক চেঞ্জেস, দেন তখন তোমাদের এটা ডিসকাস করতে হবে উইথ প্রপার ডায়াগ্রাম। তো আশা করছি তোমরা আজকে আমার ভিডিওটা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। যদি কোথাও কোনো ডাউটস থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি কোনো বিষয়ে এনকোয়ারি করার থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানিও। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো।
নেক্সট ভিডিওতে আমরা এটারই লাস্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা মরফোডাইনামিক চেঞ্জের সাথে জড়িত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। তো আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। বাই।